একটা কাহিনী যদি করার চেষ্টা করেন আপনি জানেন না আমি কি জিনিস। আমি বলছি আমি ইডেনের মেয়ে, তার চেয়ে তো বড় ব্যাপার আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি জানেন আপনারা সব উড়ে যাবেন। যে মানুষটাকে আসলে হয়তো মুখে আমি ভাইয়া ডাকছি বা স্যার ডাকছি, কিন্তু সে আমার পিতৃ সমতুল্য। সে আমাকে হয়তো ইনবক্সে এমন কিছু কথা লিখছেন অথবা ফোন করে এমনভাবে কথা বলছেন যেটা আসলে আনএক্সপেক্টেড। আজকে ফ্ল্যাট কিনছে, কালকে গাড়ি কিনছে, পরশুদিন প্রাডা নিয়ে ঘুরছে। ইন্ডিয়া থেকে পয়সা দিয়ে এত লাক্সারি লাইফ লিড করা যায় না। আমার আসলে এখন কোনো এমপ্লয়ের দরকার নাই, ইভেন কোনো পোস্টও খালি নাই। হ্যাঁ, তোমার জন্য আমি পোস্ট ক্রিয়েট করব এবং সেটা হবে আসলে আমার মনের জায়গায়। অফিসিয়ালি আমি তোমাকে একটা অবস্থান দিব, আমি তোমাকে থাকার জায়গা দিব। বর্তমান সময়ে এসে কিছু নারী বা মেয়েদের কারণে এটা বারবার প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ, টাকাই বোধহয় মূল জিনিস যেটা দিয়ে আসলে নারীদেরকে খুব সহজে পাওয়া যায়। অভিনেত্রী হতে চান, তবে অভিনেত্রী হওয়ার আগে অনেক অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলোর মধ্যে রয়েছে দিতে হয় নাকি পরীক্ষা। কি সেই পরীক্ষা? পরিচালক প্রযোজক কি পরীক্ষা নেন অভিনেত্রী হওয়ার আগে, সেটি জানবো শান্তা জাহানের কাছে। শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ভিন্নধর্মী গল্পে আমরা কথা বলতে চাই, এবং এখন যে অবস্থা বর্তমান প্রেক্ষাপট এবং এখানে উপস্থাপনা করতে আসার আগে নাকি অনেক ধরনের অডিশন দিতে হয়। ছোট ছোট অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে যদি একটু জানতে চাই আমি। অডিশন দিতে হয়। আমার অডিশনের যে পর্বটা ছিল প্রথম মিডিয়াতে কাজ করা, সেটা খুব সহজ ছিল, এত বেশি সহজ ছিল এবং এত অথেন্টিক একটা অডিশন ছিল যে মানে অনেকগুলো চ্যানেলে দিলাম, তার মধ্যে একটা চ্যানেলের কথা বলতে হয় যাদের সাথে আমার কাজ প্রথমে শুরু হয়। ওখানে অডিশন দিলাম, অ্যাকচুয়ালি 33 জন ছিল, আমি 33 নাম্বার সিরিয়ালে ছিলাম। যাওয়ার পরে সবাই খুব মেকআপ অ্যান্ড গেট আপ নেওয়া, আর আমি জাস্ট আমার কোচিং থেকে বের হয়ে চলে গেছি। কোচিং থেকে বলতে আমি অ্যাকচুয়ালি ওখানে টিচার ছিলাম। সো আমার স্টুডেন্টদের এক্সাম ছিল, এক্সাম শেষ করে দেন আমি গিয়েছি। যাওয়ার পরে দেখি সবাই খুব মেকআপ করা, আমি তো একটু ভয় পেয়ে গেছি। তারপরে আমাকে যারা মেকআপ ম্যান ছিল তারাও খুব বিরক্ত হলো যে এত লেট করে এসেছে, তার মধ্যে মেকআপ ছাড়া। সো তারা আমাকে কোনো রকম যখন মেকআপের টাচ আপ যেটাকে বলে আসলে জাস্ট একটু টাচ আপ করার পরে একজন আরেকজনকে একটু ফিস করে বলে না যে তাকে না স্ক্রিনে ভালো লাগবে, ঠিক আছে, অল্প মেকআপ দেওয়ার পরেই ফেসে মানে গ্ল্যামার চলে এসেছে, এরকম কিছু একটা। তো যখন এটা বলেছে তখন আমি নিজে একটু আশ্বস্ত হলাম যে না ঠিক আছে। আর তখন আমি মেকআপ করতেও জানি না। তারপরে অডিশনে যে খুব মজার কাহিনী হচ্ছে, সবাই তো অডিশন দিচ্ছে, বিভিন্ন কথা বলছে বা যেভাবে করে লিঙ্কগুলো দিতে হবে। তো আমি জাস্ট তাদের লিঙ্কটা শুনেই আত্মস্থ করে ফেলেছি, বিকজ আমার মুখস্থ বিদ্যা দুর্দান্ত। এই যে এই শুরুটা হলো আপনার অডিশনের, এবং এরপরে তো অনেককেই অডিশন দিতে দেখেছেন, হ্যাঁ, এবং এখন এই সময় এসেও আমরা দেখে থাকি এবং অনেক আলোচনায় হয়, অনেকে অনেক ধরনের অভিযোগও করেন। সেই জায়গা থেকে এই যে অভিযোগের একগুলো বিষয় আসে, অভিযোগ আমিও করতে পারি চাইলে, এটা তো বললাম যেটা খুব সুন্দরভাবে স্মুথলি আমি কমপ্লিট করেছি। সো আমার ধারণা ছিল যে একটা টেলিভিশন চ্যানেলে যদি এত সুন্দরভাবে আমাদেরকে অডিশনের জন্য ডাকে এবং পারফেক্টলি তারা অডিশন নিয়ে আমাদেরকে সিলেক্ট করছে, তার মানে সব জায়গাতেই এরকম। আমার মনে আছে ওটা বোধহয় পেট্রো বাংলা ভবন হবে আপনার কারণ বাজারে, মানে সোনারগাঁর ঠিক অপোজিটে। আমাকে একটা প্রোডাকশন হাউস থেকে কল করা হলো যে তারা বাইরের মানে নিজেরা প্রোডাকশন করে টেলিভিশনে চালাবে, সো সেটার জন্য অডিশন নেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কারণ বাজার কেন্দ্রিকই তো আমাদের সব চ্যানেলগুলো, সেখান থেকে তো যাওয়া খুব সহজ। আমি ওখানে বললাম 3টার সময় যাব। 3টার সময় বলার পরে বললো যে আপু আমরা তো একটা মিটিংয়ে আছি বাইরে, আপনি একটু লেট করে আসেন, 5টা সাড়ে 5টার দিকে আসলে ভালো হয়। তারপরে আমি বললাম ঠিক আছে, আপনারা অফিসে এসে তাহলে আমাকে ফোন দিয়েন, আমি কারণ বাজারেই আছি। তো ওনারা আমাকে প্রায় 6টা থেকে সাড়ে 6টার দিকে ফোন করে। আমি বললাম যে ভাই এখন তো অনেক রাত্র হয়ে গেছে, এত রাতে কি আপনাদের ওখানে অফিসগুলো খোলা থাকে? বলছে আপু আপনি যদি তাড়াতাড়ি আসেন তাহলে হচ্ছে আমাদের লিফট পাবেন, আদারওয়াইজ লিফট বন্ধ হয়ে যাবে। তখন আমি একবার তাদেরকে বললাম যে তাহলে আজকে স্কিপ করি, আরেকদিন আসি। তো বললো যে আপনি এখন আসলে পেয়ে যাবেন। তো কি মনে করে আমি চিন্তা করলাম আবার এই একই কাজের জন্য কারণ বাজারে আসবো, তার চেয়ে বরং দেখা করেই যাই। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমি ওখানে তো যাওয়ার সময় লিফট পেলাম, বাট বুঝলাম যে আমি যাওয়ার পরপরই লিফট বন্ধ হয়ে যাবে। কিন্তু অফিসে ঢুকে আমি তো মানে দ্যাট ওয়াজ আ অফিস, কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রোডাকশন হাউস টাইপের অফিস মনে হচ্ছিল না। অ্যান্ড তবে আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, এটা আমি অনেক লাকি ছিলাম। এবং আমার ফ্রেন্ডকে দেখে তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলো, বিকজ তারা মানে ভেবেই নিয়েছিল যে আমি ওখানে একা যাব।
তো আমার ফ্রেন্ড আর আমি তাদের যে কমন রুমটা আছে ওখানে বসা, তো আমাকে যখন ডাকছে ভেতরে, আমি বললাম ভাইয়া ভেতরে না কথা বলে আমরা এখানেই কথা বলি, বিকজ প্রাইমারিলি আপনাদের সাথে আমার সব কিছু বনিবনা হলে তারপরে আমি এটার ডিসিশন নিব। আমাকে বললো আপু বস কথা বলবে, তো আপনি ভেতরে আসেন। আমার ফ্রেন্ড যখন আসতে নিয়েছে বলে যে না সে যেতে পারবে না, সে থাকুক, আপনি আসুন কথা বলতে। তো তার বসের সাথে আমি কথা বলতে যাওয়ার পরে ইনিয়ে বিনিয়ে খুব মানে এমনভাবে কথা বলছে যে সে আমাকে সুপারস্টার বানিয়ে দিবে, সে আমাকে নায়িকা বানিয়ে দেবে, আমার জন্য 10টা মুভি সে সাইন করিয়ে ফেলবে, মানে অনেক কিছু। তো আমি বললাম যে আমি তো মুভি করার জন্য এখানে আসিনি, আই এম হিয়ার আপনাদের সাথে কাজ করার জন্য, কথা বলার জন্য, এবং প্রাথমিক পর্যায়ে যদি কথা বলে ভালো লাগে হয়তো একটা প্রোডাকশন আমি করবো, আর ভালো না লাগলে করবো না। তো বলতেছে আপনি তো খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন, মিডিয়াতে কিন্তু এত মাথা গরম থাকলে টেকা যাবে না। দে ওয়ান্টেড টু মানে মেক এ ট্র্যাপ ফর মি, ঠিক আছে। তারা একজন আমার ফ্রেন্ডকে যেয়ে বলছে যে ভাইয়া নিচে থেকে কি আপনি একটা জিনিস নিয়ে আসতে পারবেন। তো আমার ফ্রেন্ড সামহাও বলছে যে না আমি তো ওকে একা রেখে যাবো না। তো তাকে খুব বাজেভাবে বলছে যে মানে মিডিয়াতে দালাল হতে আসছেন, ঠিক আছে, বোঝেন না কিছু। আমি বলছি একটা কাহিনী যদি করার চেষ্টা করেন আপনি জানেন না আমি কি জিনিস, একদম স্ট্রেট। আমি বলছি আমি ইডেনের মেয়ে, তার চেয়ে তো বড় ব্যাপার আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি জানেন আপনারা সব উড়ে যাবেন। তো এই ধরনের ট্র্যাপ কিন্তু আমাদের দেশের এখনো বর্তমান প্রজন্মের অনেককেই পড়তে হয়। একটু আমি খোলাসা করে জানতে চাই, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা অনেকের কাছ থেকেই পেয়ে থাকি, অনেক, ইভেন সরাসরি বলেন, খারাপভাবে যদি বলে একটু বেডে নিয়ে যেতে চাই। একদম মানে ফার্স্ট যে কথা থাকে সেটা হলো মানে বি মাই গার্লফ্রেন্ড, যে তোমাকে হচ্ছে নায়িকা বানিয়ে দিব, তোমার জন্য সব বড় বড় মানে প্রোডাকশন হবে, অথবা নাটকে তুমিই হবে মেইন হিরোইন, বলো তুমি কার সাথে কাজ করতে চাও। সো যারাই চিন্তা করে যে আমি এসে খুব রাতারাতি তারকা হয়ে যাব তারা ওই ট্র্যাপে পা দেয়। আর যারা ভাবে না এই জায়গাটাতে আসলে আমি নিজেকে ঠিক রেখে তারপরে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করব, তাহলে কিন্তু তারা ওখানে পা পিছলিয়ে যায় না। আর কিছু ইনসিডেন্ট ঘটে হয়তো অনিচ্ছাকৃত, আমি বলবো সেই জায়গাতে মেয়েটা মানসিকভাবে দুর্বল থাকে। আমি যেহেতু মানসিকভাবে দুর্বল মেয়ে না, মানে ফ্রম মাই চাইল্ডহুড, যার কারণে আমি অনেক প্রবলেম থেকে উতরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা তো দেখে থাকি মিডিয়া যারা কাজ করেন, এবং সেটা শুধু অভিনয়ে না, অন্যান্য সেক্টরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে, এবং সে জায়গায় কর্পোরেটেও ঘটছে নিয়মিত। যেহেতু এই ছবি জঙ্গল নিয়ে মানুষের আগ্রহটা বেশি, এখানকার কথাগুলোই বেশি জানতে পারে। না আমি আমার কর্পোরেট হাউসের কথা বলি, মানে আমি যখন মিডিয়াতে কাজ করার আগে আমার এক ভাইয়া আমাকে পাঠালেন ওয়েস্টিনের এখানে, আপনার ধানসিঁড়ি একটা রেস্টুরেন্ট আছে রাইট, এখন বোধহয় জিপিআর হয়ে গেছে, তখন বোধহয় ধানসিঁড়ি ছিল। তো আমাকে বললেন যে সেখানে এসে কথা বলতে হবে, বিকজ অফিসটা হচ্ছে গুলশানে, এবং আমার তখন কাজের দরকার ছিল যে আমাকে কাজ করতে হবে। তো তখন মিডিয়া নিয়ে তো আসলে কখনো ভাবিও নি, জাস্ট ওখানে আসলাম। আসার পরে যার কাছে পাঠিয়েছেন আমাকে তার সাথে ফোনে তো কন্ট্যাক্ট হয়েছে। আসার পরে সে আমাকে জাস্ট দেখে হঠাৎ করে তার মাইন্ড কেন যেন চেঞ্জ হয়ে গেল, বললো এখানে অনেক গ্যাঞ্জাম, অনেক গরম, চলুন আমরা ওয়েস্টিনে যেয়ে বসি। তারপরে সে আমাকে যেটা বলেছেন, আমার সিভি অ্যান্ড ছবি তাকে দেওয়ার পরে বললো ছবি দিয়ে আর কি হবে, আমি তো তোমাকে সামনাসামনি দেখছি, দেখে তো তোমার প্রেমে পড়ে গেলাম। আমি তো তার কথা আসলে বুঝতে পারিনি, বিকজ আমি যেভাবে তার সম্পর্কে শুনে এসেছি সে আসলে রেসপেক্টের অনেক ঊর্ধ্বে ছিল, এবং আমার জবটা প্রয়োজন এটাও একটা ব্যাপার ছিল। তারপরে আমি বললাম স্যার আমি বুঝতে পারিনি। পরবর্তীতে শোনো, তোমার সাথে আমি খুব মানে ফ্রি ফ্র্যাঙ্কলি কথা বলছি, সেটা হচ্ছে আমার আসলে এখন কোনো এমপ্লয়ের দরকার নাই, ইভেন কোনো পোস্টও খালি নাই। আর তোমার যে মানে পড়াশোনার দক্ষতা বা সার্টিফিকেট, মাত্র তুমি অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করছো, এই মুহূর্তে তোমাকে আমি কী চাকরি দিব? হ্যাঁ তোমার জন্য আমি পোস্ট ক্রিয়েট করব, এবং সেটা হবে আসলে আমার মনের জায়গায়। অফিসিয়ালি আমি তোমাকে একটা অবস্থান দিব, আমি তোমাকে থাকার জায়গা দিব, মানে সে আমাকে ফ্ল্যাট দিবে সরাসরি বলেছে, এবং মানে আমাকে মোট কথা হচ্ছে তার কেপ্ট হিসেবে থাকতে হবে। তো আমার মনে আছে আমি সিভিটা তার কাছে রেখে এসেছিলাম, বাট টেকনিক্যালি আমার ছবিগুলো আমি নিয়ে এসেছিলাম। মানে এটার রিজন হচ্ছে আমি, সে যখন এই কথাগুলো বলছে তখনও তো আমি আসলে অনেক ছোট, ইম্যাচিউর, কিন্তু ওই যে বললাম আমি মানসিকভাবে খুবই সাহসী একটা মেয়ে। সো ওই সময়টাতে আমি জাস্ট সাথে সাথে ইনস্ট্যান্ট প্ল্যান করে ফেলেছি যে এখানে ফার্দার আর সেকেন্ড ডেতে কোনো কথা হবে না, জাস্ট আই হ্যাভ টু লিভ দ্যাট প্লেস। মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে এ ধরনের বাধা বিপত্তির মানে পরিমাণ খুব কম, হেল্প করার মানুষ অনেক বেশি, আমাদেরকে সহযোগিতা করার জন্য মানুষ অনেক বেশি, কিন্তু আমরা আসলে বুঝি না কে আসল আর কে নকল।
আর বেশিরভাগ ক্ষেত্রে যারা খুব মিষ্টি করে কথা বলে তাদের দিকেই আমরা বেশি আসলে আকৃষ্ট হই। আপনার কথাগুলো শোনার পরে আমার মনে হচ্ছে নারীরা তাহলে কি শুধুই মাত্র ভোগের সামগ্রী? কিছু কিছু পুরুষের ক্ষেত্রে তো সেম। এটার মানে মূল কারণ হচ্ছে পারিবারিকভাবে আমাদের ছেলেদেরকে ওই শিক্ষাটাই দিয়ে বেশিরভাগ ফ্যামিলি থেকে বড় করে, এবং কেউ কেউ মনে করেন যে টাকার মাধ্যমে আসলে নারীদেরকে কেনা খুবই সহজ। আবার বর্তমান সময়ে এসে কিছু নারী বা মেয়েদের কারণে এটা বারবার প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ, টাকাই বোধহয় মূল জিনিস যেটা দিয়ে আসলে নারীদেরকে খুব সহজে পাওয়া যায়। কিন্তু আসলে সবার ক্ষেত্রে তো ব্যাপারটা সেম না। যারা ওরকম তারা ওরকমই, তাদেরকে রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়। আর যারা ওরকম না তারা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু একবারও কোটি টাকার লক্ষ টাকা পড়ে থাকলেও কিন্তু তারা ফিরে তাকাবে না, সেটা মানুষের হোক, দামি গাড়ির হোক, দামি ফোন হোক, এভরিথিং। আচ্ছা, একটু যদি আমরা সবুজে আসি, এবং এখানে যেভাবে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে, অনেককে অভিযোগ করতেও দেখা গেছে, অনেকে মামলাও হয়েছে, অনেকগুলো পরিচালকের নামেও হয়, অভিনেত্রীর নামও হচ্ছে, সহ অভিনেতার নামও হচ্ছে। এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন, বা এই ধরনের ট্র্যাপে আপনি কখনো পড়েছেন কিনা? ট্র্যাপে অ্যাকচুয়ালি পড়িনি বললে ভুল হবে, ওই যে প্রথম একটা বললাম এরকম হচ্ছে। আবার অনেক সময় এমন হয়েছে যে যে মানুষটাকে আসলে হয়তো মুখে আমি ভাইয়া ডাকছি বা স্যার ডাকছি, কিন্তু সে আমার পিতৃ সমতুল্য। সে আমাকে হয়তো ইনবক্সে এমন কিছু কথা লিখছেন অথবা ফোন করে এমনভাবে কথা বলছেন যেটা আসলে আনএক্সপেক্টেড। কি হয়, মাথায় না আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা হয়। সেই সব মানুষগুলোর কথা যদি বলি, তারা সামাজিকভাবে আসলে এতটাই মানে ভালো অবস্থানে আছেন, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। সো নামগুলো বলতে চাই না, কিন্তু আমি জাস্ট তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কোনো নারীকে আসলে অবলা ভাববেন না। এবং আপনি অন্য আরেকটা মেয়ের সাথে যে কাজটা করছেন, আপনার ঘরে যদি একটা মেয়ে থাকে, ছেলের বউ থাকে, ইভেন আপনার ওয়াইফ, তারা যদি মানে আউটগোয়িং হয়, যে বাসার বাইরে যে তাদেরকে কাজ করতে হচ্ছে, তারাও কিন্তু সেফ না। সো মানে প্রত্যেকটার একটা ভাইস ভার্সা রয়েছে, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। সো পাটকেলের জন্য ওয়েট করবেন না প্লিজ। আচ্ছা, সবুজ অঙ্গনে যখন কাজের জন্য গেলেন, এবং একটা অভিজ্ঞতার কথা আমরা শুনলামই, এবং পাশাপাশি এরকম আরো হয়েছে। পরবর্তীতে 2015 এসে একটা নাটকও করেছেন, এরপরে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন। হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যাওয়ার এই ধরনের কোনো কারণ আছে কিনা? কারণ আছে। অভিনয়ের মানে সরে যাওয়ার পেছনে প্রথম রিজন হচ্ছে, দেখা গেল কেউ একজন, ইভেন আমি টিভিসিও কম করেছি, এটার পেছনেও রিজন এই একটাই। সেটা হচ্ছে নাটক থেকে ডিরেক্টর ফোন করে বলছেন প্রডিউসার আমাকে পছন্দ করেন, বা কেউ একজন ফোন করে বলছেন যে আমি প্রডিউসার বা আমার প্রোডাকশন হাউস আছে, আমি একটা নাটক করতে যাচ্ছি, সেখানে আপনাকে আমি নিতে চাই, ব্লা ব্লা অনেক কিছু বলার পরে এটার কারণ কি, কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। তো কি সেটা আসলে মানে সেটা হচ্ছে মানে তার গার্লফ্রেন্ড হতে হবে ব্যাপারটা তা না, তার সাথে আমাকে টাইম স্পেন্ড করতে হবে। তবে আমার অভিমানের জায়গাটা অ্যাকচুয়ালি যারা ডিরেক্টর তাদের সাথে। আমার মনে হয় যে প্রডিউসাররা এইসব কথা বলার সুযোগ তখনই পায় যখন ডিরেক্টররা অ্যাকচুয়ালি আমাদের নাম্বারগুলো দিয়ে বলে যে আপনারা কথা বলে দেখেন, কনভিন্স করতে পারেন কিনা। আর পাশাপাশি কিছু ডিরেক্টর তো আছে এমনভাবে আসলে কথা বলেন, কেন যেন মনে হয় তারাই প্রেমিক হতে চাচ্ছে। যারা লেজেন্ড হয়ে গেছেন তাদের হিসেব আলাদা, কিন্তু আমাদের এই জায়গাতে খুব মানে বাজে একটা ব্যাপার কাজ করে। এবং সিন্ডিকেট, অন্য অভিনয় শিল্পীরা তারা তাহলে কিভাবে কাজ করেন? তাদের ক্ষেত্রেও সেম অবস্থা হওয়ার কথা। আচ্ছা মহিত ভাইয়া, আপনি আমাকে একটা ব্যাপার বলেন, ধরেন আপনি আমাকে ফোন করে একটা কাজের জন্য কন্ডিশন দিচ্ছেন, আমি সেই কাজটা করলাম না, ফিরিয়ে দিলাম, এবং আপনি বললেন যে কন্ডিশন ছাড়া সেই কাজটা হবেই না। কিন্তু আপনি দেখলেন আপনারই একজন কলিগ অবলীলায় সেই কাজটা করছে, তার মানে তো সে কন্ডিশনে গিয়েছে বলেই করছে। ফোন কলটা আপনার কাছে আসার পেছনে তো রিজন ছিল, আপনি তাদের ফার্স্ট চয়েস ছিলেন। সো আপনি যেহেতু হচ্ছেন না, সেকেন্ড চয়েসে তারা নিশ্চয়ই ওটাকে অ্যাপ্লাই করতে পেরেছে, দ্যাটস ওয়াই করেছে। মানে খুবই সহজ হিসাব। আর যদি কেউ কন্ডিশন ছাড়া করতে পারে তাহলে এটা তার গুড লাক, অথবা তার কাছে কন্ডিশনটা ব্যাপারই না। সংস্কৃতির আড়ালে অপসংস্কৃতির চর্চাটাই বেশি হচ্ছে একদম। এবং কিছু মেয়েরা যারা নিজেদেরকে মডেল হিসেবে দাবি করে, আদৌ তারা মডেল না। যারা নিজেদেরকে নায়িকা হিসেবে দাবি করে, আদৌ তারা নায়িকা না। মানে ইভেন এত বছর যাবৎ কাজ করছি, তাদের কোনো একটা কাজ চোখে পড়েনি, কিন্তু তারা দিব্যি নায়িকা তকমা নিয়ে মানে মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে। আজকে ফ্ল্যাট কিনছে, কালকে গাড়ি কিনছে, পরশুদিন প্রাডা নিয়ে ঘুরছে, তারপরে গুচির ব্যাগ নিয়ে ঘুরছে, ব্যাক টু ব্যাক হচ্ছে মোবাইল ফোন চেঞ্জ করছে। সেই জন্য কি হয়, আমি আমার নিজের টাকা দিয়ে যখন আইফোনটা কিনি তখন আমি বিতর্কিত হই যে আমার হাতে আইফোন আছে, মানে সেটাও নিশ্চয়ই কেউ আমাকে গিফট করেছে।
এবং সেই বিতর্ক কিন্তু শুধুমাত্র মিডিয়াতে তা না, সেটা কিন্তু আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের মাঝেও ছড়িয়ে যায় যে ভাই ওরা কি কাজ করে, এত তাড়াতাড়ি কিভাবে করে হচ্ছে মানে মোবাইল ফোন কিনে ফেলে। তার মানে এই যে একটু আগে যেটা বলছিলেন যে এই সময়টাই মানে এই টাকার উৎস। অস্থির অস্থির সবাই, আসতে হবে, আমার ফ্ল্যাট লাগবে, বাড়ি লাগবে, আমার দামি দামি সব ব্র্যান্ডের প্রোডাক্ট লাগবে, এবং মাসে একটা দুইটা ট্যুর আমাকে হতে হবে, তা না হলে আসলে আমার স্ট্যাটাস মেনটেন হচ্ছে না। এই জন্য আমি অনেকের সাথে চলিও না, বিকজ আমার মনে হয় যে তাদের স্ট্যাটাস মেনটেন করতে যে আমি না স্ট্যাটাসের বাইরে চলে যাই। সো বেটার নিজেকে মানে কুল রাখা। এই লাক্সারি জীবনের পিছনে মানে এই গল্পটা ভিন্ন, গল্পটা একেবারে ভিন্ন। ওই গল্পটা মিডিয়া থেকে পয়সা দিয়ে এত লাক্সারি লাইফ লিড করা যায় না। ইটস কোয়াইট টাফ ফর আস। তারা কি এই সংস্কৃতিকে ধ্বংস করছে না? ডেফিনেটলি ধ্বংস করছে। তারা শিল্পমনা না, তারা শিল্পী না, দে আর নট আর্টিস্ট অ্যাকচুয়ালি। এই যে আপনি প্রথম একটা ধাক্কা খেলেন একটা হাউজে গিয়ে, যেখানে আপনাকে বাজে প্রস্তাব দেয়া হলো, পরবর্তী সময়ে আপনাকে প্রেম করতে বলা হলো, পরবর্তী সময়ে প্রযোজকের সঙ্গে আপনার খোলামেলা কথা বলতে বলা হলো, এবং ফটোশুটের কথাও যেহেতু বলছিলেন, এবং ওভারঅল সবকিছু মিলে এই আপনি মানে এক সঙ্গী হতে পারলেন না, যে কারণে আপনি অনেকটাই দূরে চলে গেলেন, অভিনয় থেকেই সরে গেলেন। এটা নিয়ে একটু খোলাসা করেই জানতে চাই। করতে পারিনি বলবো না, বলবো যে করিনি, ছেড়েছি। আমি অনেক কিছু পাওয়ার জন্য অনেক কিছু ছেড়েছি, যা না হলেও আসলে মানুষ সফল হতে পারে, সার্থকতার জায়গায় পৌঁছাতে পারে। এবং যদি কেউ বলে যে তারা আমার অবস্থান নিয়ে হ্যাপি না, বাট তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার নিজের অবস্থান নিয়ে স্যাটিসফাইড। আমি রাতে আরাম করে ঘুমোতে পারি, আমি স্মাইল করতে পারি। আমার সম্পর্কে বাজারে যদি দুটো রিউমার থেকে থাকে তাহলে 10টা আছে ভালো কথা। সো এরপরে মানুষের জীবনে কি দরকার হয়? ইভেন 12 বছর পেরিয়ে যাওয়ার পরেও স্টিল আই এম ওয়ার্কিং এভরিডে, আমাকে সবাই অ্যাকসেপ্ট করছে, এটাই তো সার্থকতা লাইফের, তাই না? অনেক কিছু পেলাম, মিলিয়ন ফলোয়ার্স আছে, মিলিয়ন ভিউ আছে, বাট রেসপেক্টের জায়গাটা জিরো। আই ডোন্ট নিড দ্যাট লাইফ। রেসপেক্টটা থাকুক। আমি আজকে মরে যাওয়ার পরে কালকে যেন দুজন মানুষ বলে আহা ভালো মানুষ ছিল, মানে মরে যাওয়ার আগ পর্যন্ত সে ভালোটা করে যাওয়ার চেষ্টা করেছে। কারণ ভালো মানুষটাকে মানুষ মনে রাখে, আর খারাপ মানুষটা মরে যাওয়ার পরে আমরাই বলে ফেলি যে ভাই যে ছিল দেখছো এখন মৃত্যুটা কিভাবে করে হলো। মানে ইটস ইজি না, আমরা কিন্তু তখন ওই মানুষটার অবস্থান কি ছিল সেটাও চিন্তা করি না। যেহেতু আমি একটা জিনিসই চাই যে মৃত্যুর পরে যেন মানুষ আমাকে নিয়ে কিছুটা হলেও দুঃখ প্রকাশ করে, যে আমাকে না চেনেন সেও যেন অন্যের কাছ থেকে শুনলে ভাবেন যে মানুষটা বোধহয় ভালো ছিল। দ্যাটস ইট, ওটাই বোধহয় প্রাপ্য, এবং ওটা দোয়া হিসেবে আসলে যোগ হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম আপনার জীবনের গল্প, এবং সেই সঙ্গে যে আপনার এই যে একটা জার্নি, লম্বা পথ, একা এবং সমানভাবে সব দিক সামলিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন সফলতার শীর্ষে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর স্পেশালি আমি সময় টিভিকে ধন্যবাদ জানাতে চাই। আসলে সময় টিভির সাথে ওইভাবে কাজ করার সুযোগ তো আমাদের হয় না, কিন্তু সময় টিভি আমাদের সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। আর আমার একদম ক্যারিয়ারের শুরুতে প্রথম যে সিভিটা আমি ড্রপ করেছিলাম সেটা ছিল সময় টিভি। সো আজকে আমি সময় টিভির সাথে সময় কাটাতে পারছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। অনেক অনেক ভালোবাসা সব দর্শকদের জন্য।